দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাকের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি নাজনীন নাসিরুদ্দৌলা। আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে আজ তিনজন অতিথি যুক্ত আছেন জনাব সৈয়দ ইমরান সালে প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি, আছেন জনাব শুভ কিবরিয়া, সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক, এবং জনাব ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জনাব ফয়েজ আহমেদ, প্রথমে আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথম যে শিরোনামটি পড়ছিলাম সেখানে আমরা শুনছিলাম যে শেখ হাসিনার ধানমন্ডির বাড়ি সুধা সদন সহ পরিবারের সদস্যদের ১২৪ ব্যাংক হিসেবে ৬৩৫ কোটি টাকা জব্দ করা হয়েছে। এছাড়াও প্রেস সচিব আজ জানিয়েছেন যে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে ২৩৪ কোটি মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছিল এবং বলা হচ্ছে যে সেই টাকা ফিরে আনার জন্য নতুন আইন পাশ করার চিন্তাভাবনা করছে সরকার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বিগত সরকারের যে দুর্নীতি এবং অর্থ পাচার, সেটি কি আপনাদের মনে হয় কিনা যে কিছুটা আড়ালে চলে যাচ্ছে? কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই নাজুক অবস্থা সেটি বারবার সামনে চলে আসছে। যেমন প্রধান উপদেষ্টার যে ইন্টারভিউ প্রকাশিত হয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে তিনি কথা বলেছেন, বিবিসি এবং গার্ডিয়ানে আমি দেখছিলাম তার এই সাক্ষাৎকার, এবং সেখানে তিনি বলছিলেন যে গার্ডিয়ানের প্রতিবেদনেও তিনি এই দাবি করেছেন যে বিগত সরকারের তুলনায় এখন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নাজুক সে দাবিটি তিনি উড়িয়ে দিয়েছেন। বিবিসিতেও তিনি একই কথা বলেছেন। তিনি বলেছেন যে কোন সময়ের তুলনায় এখন পরিস্থিতি খারাপ। তিনি বলতে চাচ্ছেন যে এখন যে পরিস্থিতি সেটি আসলে স্বাভাবিকভাবেই দেশের যে পরিস্থিতি ছিল সেরকমই। আমি যদি প্রথমে আপনার কাছে জানতে চাই যে আপনি কি তার এই দাবির সঙ্গে একমত কিনা? আপনাকে ধন্যবাদ। সহালোচক যারা আছেন তাদের শুভেচ্ছা, যারা শুনছেন তাদের শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে আমি প্রধান উপদেষ্টার দাবির সঙ্গে আমার তো দ্বিমত হওয়ার কোনো সুযোগ নেই। সেটা যেমন সত্য তেমনি আপনি যে ইন্টারভিউগুলির কথা বলছেন সেই ইন্টারভিউগুলি আমি যেমন প্রকাশিত হওয়ার পরে পড়েছি, দেখেছি, একই সঙ্গে আমার ওই ইন্টারভিউগুলি যখন হয় সে সময় থাকার সুযোগ হয়েছিল। প্রধান উপদেষ্টার একটা বিষয় পরিষ্কার, আপনি যখন ল অ্যান্ড অর্ডারের কথা বলছেন আপনি কোন স্ট্যান্ডার্ড ধরে বলছেন? একটা নর্মাল স্ট্যান্ডার্ডের কথা বলছেন, বা আইডিয়াল সিচুয়েশন যেরকম থাকা উচিত সেই জায়গা নিয়ে কথা বলছেন, নাকি আগের সময়ের সঙ্গে তুলনা করছেন? আমি আপনাকে এখানে প্রধান উপদেষ্টার মতোই আমি ওই জায়গাটা পরিষ্কার করে বলতে চাই, যদি আপনি একটা আইডিয়াল অবস্থার কথা বলতে চান, আইডিয়ালের চেয়ে নানান বিবেচনায় আমরা পিছিয়ে আছি। শুধু এটাতে অনেক কিছুতে আমরা পিছিয়ে আছি, এর বাস্তবিক অনেক কারণ আছে। কিন্তু আওয়ামী লীগের সময়ের তুলনায় যদি আপনি বলেন আমরা পিছিয়ে আছি, পরিসংখ্যান তা বলছে না। এখন কেন বলছে না আমি আপনাকে বলি। আপনি দেখুন, আমাদের এখানে এমন এমন ঘটনাগুলি ঘটেছে গত 15 বছরে, রাস্তায় ছিনতাইয়ের মতো ঘটনা, ছোট সামাজিক কোনো কলহের ঘটনা, এই বিষয়গুলি প্রকাশ করার ক্ষেত্রে আমাদের গণমাধ্যম এক ধরনের দায়িত্বশীল ভূমিকা পালন করেছে এই বিবেচনায় যেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার দল বা তার সরকারের ইমেজ নষ্ট না হয়। সেলফ সেন্সরশিপ নিয়ে যে কথাটা গণমাধ্যমে দীর্ঘদিন ধরে বলা হচ্ছিল, এই জিনিসগুলি প্রকাশই হতো না। সুতরাং এই জায়গা থেকে সরকারের দিক থেকে যদি বলি, আমরা গণমাধ্যমকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই তাদের বর্তমান সত্যিকার অর্থে দায়িত্বশীল ভূমিকার জন্য। ছোট ঘটনাও তারা ইগনোর করছে না, সেগুলিকে দেখাচ্ছে, এর ফলে ব্যবস্থা নেওয়া সহজ হচ্ছে। কিন্তু এই যে জিনিসটা যেটা এখন জনমানুষের সামনে আসছে, এক সময় এই জিনিসগুলি আপনাকে একটু যদি থামাই, আপনি বলেছেন যে আওয়ামী লীগের সময়ের সাথে তুলনা করলে এখনকার পরিসংখ্যান সেটি বলছে না যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও নাজুক অবস্থায় আছে। আমি আপনার এই দাবির সঙ্গে একমত যে এখন পরিস্থিতি স্বাভাবিক নয়, আপনাদের সামনে চ্যালেঞ্জ অনেক বেশি নিশ্চয়ই। কিন্তু আমি যদি পরিসংখ্যানের কথা বলি, তাহলে গত অগাস্ট থেকে জানুয়ারি পর্যন্ত 6 মাসে ডাকাতি এবং দস্যুতার ঘটনায় মামলা হয়েছে 1145টি, যা 2023 সালের অগাস্ট থেকে 2024 সালের জানুয়ারি পর্যন্ত সময়ের তুলনায় 50% বেশি। শুধুমাত্র যদি ডাকাতির ঘটনা বলি, ডাকাতির ঘটনা 69% বেশি একই সময়ের তুলনায়, এবং ডাকাতি এবং দস্যুতার ঘটনায় গত একই মাসের তুলনায় সেটি 70% বেড়েছে। এছাড়া যদি পুলিশের ওপর 225টি হামলার ঘটনা ঘটেছে, আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস থেকে, শুধু এই গত 2 মাসে 13টি আসামির ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গণপিটুনির ঘটনায় গত 7 মাসে 114টি ঘটনায় 119 জন নিহত এবং 74 জন আহত হয়েছেন, এবং এটি হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির ডেটা। ওকে, তো এখন বিষয় হচ্ছে, আপনি যদি ডাকাতির কথাটা বলেন, গত 6 মাস বা 7 মাসের ডাকাতির স্ট্যাটিস্টিক্স আপনি বলেন, সেক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে একটা সময় 3 দিন মানে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত সময়ে আমরা গলিতে গলিতে মাইকিং, আমরা নিশ্চয়ই ভুলে যাইনি, মাইকিং করে বলা হতো এই গলিতে থাকেন, ডাকাতির ঘটনা ঘটছে, এরকম অনেকগুলি ঘটনা আছে। তো এই যে বাস্তবতাটা,
প্রথম কথা হচ্ছে আমরা যেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের মধ্যে দিয়ে এসে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং থানাগুলিতে পুলিশের উপস্থিতি নিয়ে যদি বলেন বা আইন শৃঙ্খলা বাহিনীকে যদি কাজে নামানোর পরিস্থিতি নিয়ে বলেন, তাহলে যেই অবস্থা থেকে দায়িত্ব শুরু করেছে সেই অবস্থায় পুলিশকে থানায় ফেরানো যাচ্ছিল না। 3 সপ্তাহ সময় লেগেছিল পুলিশকে কোনো রকমভাবে থানার মানে গেট খোলার জন্য। বলা হয় 3টা প্রতিষ্ঠানের গেট কখনো বন্ধ হয় না, হসপিটাল, থানা এবং গণমাধ্যম। কিন্তু আমরা কি দেখেছি যে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আমরা যেটা ইতিহাস থেকে দেখি যে 1971 সালেও কখনো থানা বন্ধ হয়নি, অথচ 5 আগস্টের পরে থানা বন্ধ হয়ে গেছে, এরকম ঘটনা। সো ওই সময়কার বাস্তবতায় এই ঘটনাগুলি ঘটেছে। এবং আমরা যদি ধরেন বিভিন্ন ঘটনা আপনার আগস্ট জুড়ে বা জুলাই জুড়ে যে সমস্ত অনেকগুলি আপনার থানায় ডায়েরি হওয়ার বাইরে ছিল, মামলা হওয়ার বাইরে ছিল, এই ধরনের সংখ্যাগুলি এসেছে। সুতরাং এই যে ধরেন অবস্থানটার পরিবর্তন, এই অবস্থানটা একটা থেকে আরেকটা বাড়া, কিছুটা বাড়া, ধরেন একটা জায়গার মধ্যে ঘোরাফেরা করছে এবং সরকার তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর মনোবল ফেরানোর চেষ্টা করতে হচ্ছে। এখানে আপনাকে দেখতে হচ্ছে, দেখুন বাংলাদেশে একটা থানা থেকে সেই থানার ওসি গ্রেফতার হয়ে যাবে, এটা কখনো কেউ ভাবেনি। থানা থেকে থানার ওসি গ্রেফতার হয়েছে। তো আপনি যদি দেখেন এখন যেই পুলিশ জুলাই আগস্টে নিরপরাধ মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়েছে, যার হাতে এখনো রক্তের দাগ লেগে আছে, সেই পুলিশকে যেমন আইনের বাহিরে রাখার সুযোগ নেই, তেমনি পুলিশকে কাজে ফেরানো থেকে বিরত রাখারও সরকারের হাতে কোনো অপশন নেই। এই যে একটা ডিলেমা, এই ডিলেমায় সবচেয়ে বড় ক্রাইসিস যেটা হয় সেটা হচ্ছে পুলিশ দেখছে একই সঙ্গে তার কোনো কোনো সহকর্মী অ্যারেস্ট হয়ে যাচ্ছে, আবার সে একই সঙ্গে সরকার তাকে নানানভাবে উদ্বুদ্ধ করছে তোমরা কাজ করো। এই জায়গাটায় এক ধরনের একটা মানে একটা অচলায়তন এখনো আছে। সেটা ধীরে ধীরে তাদের উদ্বুদ্ধ করছে। আপনি নিশ্চয়ই আমাদের দ্বিতীয় শিরোনামটি শুনেছেন। সরকার যে তাদেরকে উদ্বুদ্ধ করছে সেই উৎসাহেও পেয়ে কি তারা ধর্ষণ বিরোধী যে পদযাত্রা সেখানে তারা লাঠিচার্জ করেছেন? কারণ আমরা যদি একটু পিছিয়ে দেখি যে ওরনা কাণ্ডের ঘটনাটি নিশ্চয়ই আপনার মনে আছে, এবং সেখানে আমি দেখলাম যে যে অভিযোগকারীকে থানায় নিয়ে যাওয়া হয়েছিল সেই অভিযোগকারীকে ছাড়িয়ে আনতে তৌহিদি জনতা পরিচয়ে একদল লোক সেখানে গিয়েছেন, তারা সেখান থেকে লাইভ করেছেন এবং তার যে অশ্লীল বক্তব্য সেখানে প্রচার হয়েছে, আমি একজন নারী হিসেবে সেই বক্তব্য শুনে অত্যন্ত বিব্রত বোধ করেছি। এবং পুলিশ তখন কিন্তু আমরা পুলিশকে এই ধরনের মারমুখী ভূমিকায় দেখিনি, পুলিশকে ইনফ্যাক্ট কোনো অ্যাকশনই নিতে দেখা যায়নি। এবং তারপরে যখন সেই এজাহারের ছবি তুলে সেটি ফেসবুকে পাবলিক করা হয়েছে, যার কারণে যিনি অভিযোগকারী তিনি অভিযোগ তুলে নিতে বাধ্য হয়েছেন এবং পরদিন সসম্মানে মালা পরিয়ে যার বিরুদ্ধে অভিযোগ তাকে ছাড়িয়ে আনা হয়েছে। পুলিশের এই পরাক্রম তাহলে, বা সরকারের এই পরাক্রম যদি বলি, এই সব ঘটনার ক্ষেত্রে আমরা দেখছি না, কিন্তু যখন ধর্ষণ বিরোধী আন্দোলন হচ্ছে তখন কেন হচ্ছে? নিশ্চয়ই আপনার কাছে এর পরে ফিরে এসে আমরা সেটি জানতে চাবো। জনাব শুভ কিবরিয়া, আপনার কাছে যেতে চাই। জনাব ফয়েজ আহমেদ বলছিলেন যে এখন আসলে সংবাদ মাধ্যমগুলো অনেক বেশি স্বাধীনতা ভোগ করছে এবং সেই জন্যই ছোটোখাটো ঘটনা সব বেরিয়ে আসছে, কিন্তু আগের সরকারের সময় কিছুটা সেলফ সেন্সরশিপের কারণে সেই অপরাধমূলক ঘটনাগুলো বেরিয়ে আসেনি বলেই মনে হচ্ছে যে এখন অপরাধমূলক ঘটনা বেড়েছে। আপনি কি এটার সাথে একমত কিনা? ধন্যবাদ। আমি একটু আলোচনাটাকে অন্যদিকে নিয়ে যেতে চাই। আমি গতকাল সন্ধ্যার পরে আমি যে এলাকায় থাকি মিরপুরে, সেখানে ধরেন নাপিতের দোকানদার, তারপরে লন্ড্রি, সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায়, এক ধরনের স্ট্রাগল করে, তাদের সাথে কথা বলছিলাম। তো আমি যে সেলুনে বসি, এটা খুবই সাধারণ সেলুন, তো তার সাথে আলাপ করতে যে সে আমাকে কতগুলো ডাটা দিল, সেগুলো খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি খুবই ধরেন তাকে জিজ্ঞেস করলাম যে ভাই বলেন তো এখন কেমন আছেন? তাহলে ভাই একটা জিনিস থেকে মুক্তি পাইছি। কি পাইছেন? বলে এখন আর আমি নাই, আমি আর শুনতে হয় না। এটা একটা মানে খুবই সাধারণ মানুষ, কিন্তু তার সেন্সটা দেখেন। আরেকটা কি, যে গত 15 বছরে এই প্রথম পেঁয়াজ 30 টাকা কেজি কিনছি, এটা হলো তার ভাষ্য। আর কি বলে যে এখন মানুষ মন খুলে কথা বলতেছে। বলে যে আমি একসময় আদমজিতে যাইতাম, আমার আত্মীয় স্বজন আছে ওখানে, যাই শামীম ওসমানের এলাকা, আমাকে যাওয়ার সাথে সাথে আমার আত্মীয় স্বজন বলে দিত যে শোনো এখানে কিন্তু কোনো কথা বলবা না, এখানে কথা বললেই কিন্তু ধরা খাবা, জয় বাংলা ছাড়া আর কোনো কথা নেই। ঠিক আছে? তো এখন যাই দেখি যে পরিস্থিতি একদম পরে, যে কই গেছে খুঁজে পাই না। এই ফোর্থ কথা যেটা, তা আমি বললাম যে তাহলে এখানে মানুষের তো এই যে ইফতারির সময় বা ইয়ের সময় প্রচুর আগে দেখতাম যে টাকা পয়সা খরচ, এইটা নাই কেন? তো বলে যে যারা ধরেন দিন আনে দিন খায় তাদের অবস্থা একই রকম আছে, আর যাদের হাতে টাকা ছিল তারা ভাই সব ভিতরে, হ্যাঁ তারা নাই। তো এইটা একটা পিকচার, আপনি টোটাল পিকচার। তারপরে সে যেটা বললো, খালি যদি একটু এই খুন রাহাজানি ছিনতাই এগুলো না থাকতো তাহলে আমরা কিন্তু ভালোই ছিলাম। এই হলো একটা পিকচার কথা। আপনি কিন্তু একটা ডাটা দিয়েছেন যে ডাকাতি এতগুলো হয়েছে, ডাকাতির মামলা এতগুলো হয়েছে, তার মানে ডাকাতির ঘটনাও ঘটছে, মামলাও হচ্ছে, দুটোই বেড়েছে। সবাই এখন তাহলে
মানে আমরা মুক্তভাবে কথা বলতে পারছি, মুক্তভাবে আমাদের এক্সপ্রেশন দিতে পারছি, আমরা যে কোনো ঘটনাকে প্রকাশ করতে পারছি। এটা তো সত্যি যে 15 বছরের ফ্যাসিবাদী শাসনে আমরা সবাই সেন্সরশিপের মধ্যে ছিলাম। আপনিও ছিলেন, আমিও ছিলাম, সবাই ছিলাম আমরা। এখন কি আমরা সেন্সরশিপ হ্যাঁ, অনেক 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 মুক্ত, আমরা যে কোনো কিছু বলতে এখন পারি। কি ট্যাগিং এর রাজনীতি হচ্ছে না, যে ট্যাগিং এর ফ্যাসিবাদের রাজনীতি পক্ষে শক্তি যখন বলা হয় ট্যাগিং এর তখন রাজনীতি সেই চাপে পড়ে কি এখনকার সাংবাদিকরা, এখনো কিন্তু সাংবাদিকরা অনেক বেশি চাপের মুখে আছে। আমি একজন উপস্থাপক হিসেবে, সামান্য ছোট উপস্থাপক হিসেবে, সেটা আপনার অভিজ্ঞতা কি আমি জানি না। আবার এখানে শুভ ভাই, আমি আপনাকে একটু নির্ভয় দেই। প্রথম কথা হচ্ছে যে যেহেতু আপনি একটু চাপ অনুভব করছেন, আমি প্রধান উপদেষ্টাকে প্রতিনিধিত্ব করি, এখানে আমি বসা, আমি আপনাকে এতটুকু নির্ভয় দেই যে লাস্ট 15 or 16 ইয়ার্স আমি নিজের সাংবাদিক ছিলাম, আমরা নানান কারণে সাংবাদিকতা করতে পারিনি। জি, এই সরকারের পরবর্তী যে সমস্ত রাজনৈতিক সরকার আসবে তখন আমরা পারবো কিনা এখনই আমরা সেটা জানি না। আপনাকে নির্ভয় দেই, এই সময়টুকু সাংবাদিকতাকে এনজয় করেন। যদি নিজেই মনে করেন যে না এটা করা ঠিক হবে কিনা, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। কোথাও কোনো জায়গায় কোনো প্রতিষ্ঠানে কেউ ফোন করে বলছে না যে অমুকের চাকরি থাকবে না, এই করা যাবে না, এই নিউজ ছাপা যাবে না, এটা সরিয়ে ফেলতে হবে, এই ধরনের প্রবণতা এখন নেই। সুতরাং এই সুযোগটা যেহেতু আছে, সাংবাদিক হিসেবে এটা এনজয় করা উচিত, এটা আমি মনে করি। যাক, আপনি তো নির্ভয় পেলেন, আপনি এখন আপনার কর্মকাণ্ড আমরা দেখব নির্ভয়ের মধ্যে আপনি কতটা চলতে পারেন। আমি যে জায়গাটায় করতে চাই সেটা হচ্ছে যে যেটা নিয়ে আমরা আলোচনা করছি এইটা মুখ্য জিনিস না, মুখ্য জিনিস অন্তরালে আছে, যেটা আজকে একজন উপদেষ্টা বলেছেন যে আমরা একটা ছায়াযুদ্ধের মধ্যে আছি। এইটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনি নিশ্চয়ই মেয়র জাহাঙ্গীর সাহেবের, গাজীপুরের মেয়র জাহাঙ্গীর সাহেবের অডিওটা শুনেছেন। উনি কি বলেছেন যে কাউকে শান্তিতে ঘুমোতে দিবেন না। আপনি গত পরশুদিনও ফ্যাসিস্ট শেখ হাসিনার একটা বক্তৃতা উনি অনলাইনে দিয়েছেন, সেখানেও কিন্তু পুরনো জিনিসই উনি বলেছেন এবং উনি একটা বলতে। শুধু এই সরকারকে সেই জায়গা থেকে একটা লড়াই করতে হচ্ছে। তার সামনে যেমন যেটা গার্ডিয়ানে প্রফেসর ইউনুস বলেছেন, খুব পরিষ্কার করে বলেছেন যে বাংলাদেশের অবস্থা গাজার মতো। কোন অর্থে এখানে ভবনগুলো যায় নাই, কিন্তু এখানকার নীতি নৈতিকতা, এখানকার শৃঙ্খলা, এখানকার প্রতিষ্ঠান প্রত্যেকটা ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে শাসন ক্ষমতা, এবং এখানে আপনিও যদি কালকে যে দাঁড়ান দুজন মিলে, আপনি কিন্তু এখানে নির্ভয়ে দাঁড়াতে পারবেন, কোথাও আপনার কথাটা বলতে পারবেন। মানে আমরা দেখছি যে কেউ যে কোনো জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। আপনি যান প্রেস ক্লাবের সামনে, প্রত্যেক দিন আমি প্রতিদিন ওখানে যাওয়া আসা করতেছি, মানে মানুষ অনেক সময় বিরক্ত হয়ে যাচ্ছে যে ভাই কি সবার দাবি কি এখন আসতে হবে। এবং গতকাল একটা অদ্ভুত দাবি দেখলাম যে সচিবদের প্রমোশন দেওয়া হয়েছে, তাদের মধ্যে অতিরিক্ত সচিব যারা হয়েছেন তারা বলছেন যে আমাদেরকে পয়সা না দেন, কিন্তু এই সব অতিরিক্ত সচিবকে সচিব করে দেন। মানে কত রকমের দাবি আসলে প্রকাশ করা যায়। মানে এটা ন্যায্য কি অন্যায্য সেটা আলাদা আলোচনা, কিন্তু যে স্পেস তৈরি হয়েছে এখন এটার মধ্য দিয়ে সরকারকে কিভাবে কাজ করতে হচ্ছে। সরকারকে একদিকে বিচারের কাজ করতে হচ্ছে, তার রাজনৈতিক পরিস্থিতির কাজ করতে হচ্ছে, এবং পাশাপাশি আমাদের রাজনৈতিক দলগুলোকেও তাকে ফেস করতে হচ্ছে। আজকে যেমন ধরেন আমি প্রথম আলোতে শেষ পৃষ্ঠায় 3 কলামে শেষ একটা নিউজ আছে, খুব ইন্টারেস্টিং নিউজ। এই নিউজটা পড়লে একটা খুব মজার জিনিস পাওয়া যায়। ডুমুরিয়াতে চুকনদর বাজারে একটা বিল্ডিং আছে, বিল্ডিংয়ের উপরতলায় আওয়ামী লীগের কার্যালয় ছিল, নিচে ছিল 2টো দোকান। আওয়ামী লীগের কার্যালয়টা পুড়ে গেছে 5 আগস্টের পরে। এখন এই দোকান দুটো, আগে এই দোকান দুটোর ভাড়া তুলতো ওখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতা, এখন এটার ভাড়া তুলছে বিএনপির নেতা। নিউজের যে জায়গাটা, আমি যে জায়গাটা বলতে চাচ্ছি, সাংবাদিক সাহেব দুজনের সঙ্গেই কথা বলেছেন, খুব ইন্টারেস্টিং। তো দুজনের সঙ্গে কথা বলেছেন, আওয়ামী লীগের উনি বলেছেন যে ভাই আমি তো এখন পলাতক, আমি এটা জানি না এখন যে তুলছে। কিন্তু পরের জন যে কথাটা বলেছে ওটা বলার উদ্দেশ্য হচ্ছে, উনি বলেছেন যে বাজারের অন্য পাশে বড় করে বিএনপি কার্যালয় করা হয়েছে, সেখানে প্রতি মাসে যে অনুষ্ঠান হয় তা ওই দোকান ভাড়া থেকে করা হয়। দোকান দুটি ফেলে রাখলে কেউ না কেউ সেখান থেকে ভাড়া নেবে, সেই ভাড়া আমি নিচ্ছি। আমি ওনাকে ধন্যবাদ জানাই, উনি অসাধারণ একটা কথা বলেছেন। এর মধ্যে দিয়ে একটা চিত্র বেরিয়ে আসে, একটা হচ্ছে আমাদের পলিটিক্যাল ফাইন্যান্সিং কিভাবে হবে সেই পথ, সেটা নিয়ে কি আমরা কথা বলছি, সেটা কি আমরা জায়গায় দাঁড়িয়েছি। এই যে ওনার বিএনপি কার্যালয় চালাতে হচ্ছে, এই পয়সাটা উনি কোথায় পাবেন? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে উনি একটা স্পেস পেয়েছেন, ওপেন স্পেস, যেটা আগে তোলা হতো এখন কেউ নেই, উনি দখল করে নিয়েছেন। এখন এই যে পলিটিক্যাল ফাইন্যান্সিং এর জায়গাটা আমরা কিন্তু এই যে সংস্কারের মধ্যে কোথাও আনছি না। কিভাবে আমাদের রাজনৈতিক দল, এই যে প্রিন্স ভাইরা ধরেন 17 বছর 18 বছর ঘর ছাড়া, দল ছাড়া, জীবিকা ছাড়া, তাদের জীবিকা কিভাবে চলবে? ঠিক আছে, এই সূত্র ধরে আমি আরেকটা আমি যদি আপনি একটু অভিযোগ করেছেন, আমি সেটা নিয়ে জনাব ইমরান সালে প্রিন্স, আমি কিন্তু অভিযোগ করিনি, আমি কিন্তু কার্যকারণটা তুলে ধরেছি। পলিটিক্যাল ফাইন্যান্সিংটা কিভাবে হবে, আপনি একটু তথ্য দিয়েছেন, যদি আমি বলি সেই তথ্য নিয়ে জনাব ইমরান সালে প্রিন্স আপনার বক্তব্য জানতে চাই। যে বিএনপি কি আবারও সেই পুরনো বন্দোবস্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে না, যে বিএনপি, সেটি আসলে আমরা কিভাবে নিশ্চিত হব যখন এই ধরনের খবর আসে? কখনোই করছে না। যদি আমরা করতাম তাহলে এই যে আমাদের কিছু বিপদগামী সদস্য তারা যে কাজগুলো করেছে বা করছে তাদেরকে আমরা প্রশ্রয় দিতাম, আশ্রয় দিতাম, তাদের পক্ষে কথা বলতাম।
বরঞ্চ এদেরকে আমরা আশ্রয় প্রশ্রয় না দিয়ে আমরা তাদেরকে শুধু সাংগঠনিক ব্যবস্থাই গ্রহণ করছি না, তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি, তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে ধরছি। এখন আসেন পেছনের কথা, যে এরকম কেন হচ্ছে? এরকম তো হবার কথা ছিল না। আপনি আওয়ামী লীগ গত 15 বছরে সারা এই রাজনীতির নামে যেটা করেছে সেটা হলো কিছু লোকের ধারণা যে রাজনীতি মানেই হচ্ছে অবৈধ টাকা ইনকামের একটা পথ বা মেশিন। তারা কিন্তু এই ধারণাটা পোষণ করেছে এবং ধরেন এলাকায় চাঁদাবাজি সন্ত্রাস তো আছে, চোরাচালান এবং মানে ঘুষ দুর্নীতি এমন কোনো বিষয় নেই যেটা আওয়ামী লীগের নেতাকর্মীরা সেটা করে নেই এবং এগুলির সাথে জড়িয়েছিল। এই যে আমি একটু আগে একটা কথা বলেছি, কিছু লোকের ধারণা যে এগুলোর সাথে এরা জড়িত। এমনকি ধরেন আমি এটা বলবো কিনা জানি না, তবুও আমি বলি যে যেহেতু আমি একটু ওপেন মাইন্ড পোষণ করি, যে রাজনীতি আমরা যারা করি, উনি যেটা বলেছেন যে আমাদের মানে অর্থের, এই যে একটু আগে ডুমুরিয়ার যে কথাটা বলেছেন, অ্যাটলিস্ট উনি, আমি এটাকে সমর্থন করছি না, আমি আবারও বলছি সমর্থন করছি না, তিনি তো স্বীকার করেছেন যে ঘরটা পড়ে আছে ভাড়া দিয়ে আমি অফিসটা চালাচ্ছি, তিনি তো চাঁদাবাজি করছেন না, করেন নাই। তারপরেও আমি এটা নোট করে নিলাম, আমি কালকে গিয়েই আমার অফিসকে ইনফর্ম করব এবং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমি সুপারিশ করব। এটা সে করতে পারে না। এরকম যতই যা ঘটছে আমরা সাথে সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট করছি। আপনি বলছেন যে আমরা পুরনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরে যাচ্ছি কিনা, কখনোই না। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি বারবার বলছেন এই যে 5ই আগস্টের যে ক্ষমতার পরিবর্তন, এটা শুধুমাত্র ক্ষমতার হাত বদল নয়, আমরা এটাকে রাজনীতির পরিবর্তন এবং রাষ্ট্রের পরিবর্তন আনতে চাই। যে কারণে আমরা 31 দফা দিয়েছি, যে কারণে আমরা আমাদের এই বিপদগামী কিছু সদস্যের বিরুদ্ধে আমরা কিন্তু অহরহ সাংগঠনিক এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করছি এবং আমরা কিন্তু এখানে বসে নাই। আমরা এদের দায়ভার অবশ্যই বিএনপি নেবে না। এদের এই সব কর্মকাণ্ডের জন্য আমরা 17 বছর আন্দোলন করিনি, 15 বছর আন্দোলন করিনি, আমরা জেল খাটি নেই এদের এইসব কর্মকাণ্ড দেখার জন্য। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। যদি আমরা ব্যবস্থা না নিতাম আপনি বলতে পারতেন আমরা পুরনো বন্দোবস্তে ফিরে যাচ্ছি কিনা। আমরা এই ব্যাপারে জিরো টলারেন্স, আওয়ামী লীগ হাসিনা এমন বারবার বলেছে, ওই কথাটা, ওই শব্দটা উচ্চারণ করতে আমার লজ্জা লাগে, তারপরে বলবো এই ব্যাপারে আমরা জিরো টলারেন্সে আছি। জি, আমরা যদি একটু জনাব নাহিদ ইসলামের একটি বক্তব্যে যাই, উনি গতকাল উনি একটি ইফতার পার্টিতে ছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে বিচারের আগে নির্বাচনের বিষয় উল্লেখ করে বলেছেন যে আমাদের বলা হচ্ছে আমরা নাকি নির্বাচন পেছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কারভাবে পাল্টা আপনাদের বলতে চাই, আপনারা বিচার এবং সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। কখনোই নয়। আমরা বিএনপির পক্ষ থেকে বিচার সংস্কার নিয়ে অত বেশি কথা শোনা যাচ্ছে না, যত কথা আসলে নির্বাচন নিয়ে শোনা যাচ্ছে। ওনারা যখন সংস্কার, আমি সরি আমি একটু বলছি যে ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, ওনাদের প্রতি বিনয়ের সাথে বলতে চাই এসব কথা বলার আগে একটু রাজনীতির ধ্যান ধারণা বা রাজনীতির শিষ্টাচার এগুলো আমাদের বোঝা উচিত। আমরা যখন সংস্কারের কথা বলেছি আরও প্রায় 4 বছর আগে থেকে, এখন যারা সংস্কারের কথা বলছেন তাদেরকে আমরা সংস্কারের কথা বলতে শুনিনি, তাদেরকে তখন সংস্কারের কথা বলতে শুনিনি। আমরা এখনও ওই জায়গায় আছি, বরঞ্চ আরও বড় করে বলছি আমাদের সেই 31 দফার বাইরেও, ভিশন 2030-র বাইরেও যদি ভালো কোনো প্রস্তাব আসে সেটাও আমরা গ্রহণ করতে রাজি আছি এবং আমরা অঙ্গীকার করেছি আমরা এটা বাস্তবায়ন করব। কারণ এই যে আওয়ামী লীগ 15 বছরে যে রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দিয়ে গেছে, এই রাষ্ট্র কাঠামো নিয়ে আধুনিক বিশ্বে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। জনগণের যে আকাঙ্ক্ষা সেটা ধারণ করা সম্ভব নয়। আমরা ডে 1 থেকে সংস্কারের কথা বলছি। এই জন্য আপনারা দেখেছেন যে এর আগে যত সরকার পরিবর্তন হয়েছে ততবারই কিন্তু 3 মাসের মধ্যে নির্বাচন হয়েছে। সেই 3 মাসের মধ্যে নির্বাচন হবার কিন্তু বিভিন্ন কারণও আছে। এই যে এখন যেগুলো হচ্ছে পরিবর্তনের যে পটভূমি আর এবারের সরকার পরিবর্তনের পটভূমি নিশ্চয়ই এক নয়। যেহেতু 15 বছর তার রাষ্ট্র কাঠামোকে ভেঙে চুরমার করে দিয়ে গেছে, আমরা সেই কারণে রাষ্ট্র কাঠামোকে মেরামত এবং নির্বাচনী কাঠামোকে ফিরিয়ে আনার জন্য, আরো স্বচ্ছ করার জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চেয়েছি। কতটা সময় যৌক্তিক? যৌক্তিক সময় নিশ্চয়ই অযৌক্তিক সময় পর্যন্ত গড়াবে না, সেটাও আমরা তখন বলেছি। যৌক্তিক তো একটা খুবই
মানে এটা একটু খুবই সাবজেক্টিভ ব্যাপার। এটা সাবজেক্টিভ, ধরেন আমার যৌক্তিক সময় নিশ্চয়ই আপনার কাছে যেটা যৌক্তিক সেটা অন্যদের কাছে না, যৌক্তিক না হতে না, পারে, এটা- বিএনপির এটা- কাছে যেটা এ- যৌক্তিক সেটা এনসিপির কাছে না, যৌক্তিক না এটা হতে এটা পারে। এই যে 6টা মাস আমরা পার করলাম, এই 6টা মাস আমরা অযৌক্তিকভাবেই আমরা পার করেছি। এই 6 মাসে বিচার এবং সংস্কারের ব্যাপারে অনেক পদক্ষেপ নেওয়া যেত যদি যদি আপনার সরকার এককভাবে বা কিছু লোকের উপর নির্ভর করে আপনার এই কাজগুলো না করতেন। সরকার যদি রাজনৈতিক দলগুলোর সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারতেন, নিবিড় সম্পর্ক গড়ে মানে বোঝাপড়ার মধ্য দিয়ে সরকার যদি যে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে পারছে না, এটা কি শুধু সরকারকে দোষারোপ করবেন নাকি রাজনৈতিক দল? আমরা তো ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছি সরকারকে, ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব প্রকাশ্যে জনসভায় বলেছেন এই সরকারের প্রতি বিএনপির যে সমর্থন, রাজনৈতিক দল আমাদের সমর্থন আমরা ব্যক্ত করেছি, আমরা চাই না সরকার ব্যর্থ হোক। আচ্ছা, কিন্তু সরকারকে blank এই check সরকারের দিয়েছেন? একটু কথা বলি, জি, জি। এই সরকারের এই যে আপনার রাজনৈতিক দলগুলোর বা আমাদের যে সমর্থনটা প্রশ্নাতীত রাখার জন্য দায়িত্ব সরকারের, সরকারকে নিতে হবে। যারা ড্রাইভিং সিটে বসে থাকে তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে পাশের সিটে যিনি বসে আছেন, পেছনের সিটে যিনি বসে আছেন, তার কি বক্তব্য, তার কি কথা, এটা অবশ্যই তাকে বলতে হবে। আমরা সরকারকে দোষারোপ করি না, সরকারের বিরুদ্ধে সমালোচনা করা মানে সরকারের বিরোধিতা করা নয়। এখনো আমরা এই সরকারকে সমর্থন করি, এখনো মনে করি সরকার আমাদের সরকার, জি। কিন্তু সরকার সঠিক জনাব পথে প্রিন্স, যাক সেটাই আমরা চাই। আমরা একটা এই যে বিরতিতে 6 যাব, মাসের বিরতি থেকে ফিরে 6 এসে মাস আমরা এই বিষয় আমি- নিয়ে কথা বলবো যে ব্ল্যাঙ্ক চেক বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন, এবং আসলে 15 বছর ধরে আপনারা অসম্ভব রকমের অত্যাচারিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, সেটিও যেমন সত্যি তেমন এটিও সত্যি যে যে আন্দোলন আপনারা সরকারের বিরুদ্ধে করছিলেন সেই আন্দোলন আসলে দানা বেঁধে উঠতে পারেনি। ছাত্র জনতার যে আন্দোলন সেটির ফলেই সরকারের ছাত্র পতন জনতার ঘটেছে, আন্দোলনে কি আমি এবং অংশীদার এখন নই? এসে আপনারা কিছুটা আমি কি অধৈর্য অংশীদার আচরণ নই করছেন ছাত্র কিনা? জনতার আন্দোলনে? আমরা একটা বিরতি থেকে ফিরে এসে আমি কি আলোচনায় আসি। আপনি স্বাধীনতার পরে জি। আওয়ামী লীগ যেরকম স্বাধীনতার একক দাবিদার সেজে অন্যদের অংশগ্রহণকে অস্বীকার করেছে, এখনো কি তাই ঘটবে? আমি কি এই আন্দোলনে অংশীদার নই? জি। আমার আমরা একটা 800 মানুষের জীবন দেওয়া সেটা কি আপনার এমনি হয়েছে? আমরা একটা বিরতি থেকে ফিরে এসে এই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। এই পর্যায়ে আপনি নিশ্চয়ই শুনছিলেন জনাব ইমরান সালেহ প্রিন্সের বক্তব্য, এবং তিনি বলছিলেন যে আন্দোলনে তো আমরাও ছিলাম, তাহলে এই ধরনের সন্দেহ বা যেটি ছাত্র নেতাদের কাছ থেকে এবং এখন এনসিপির নেতাদের কাছ থেকে আসছে, সেই বিষয় বক্তব্যগুলো আসলে কেন আসছে সেই বিষয়টি নিয়ে আমাদের কথা হচ্ছিল। এবং যেখানে নাহিদ ইসলাম স্পষ্ট করেই বলেছেন যে নির্বাচন পেছানোর রাজনীতি নাকি তারা করছেন, কিন্তু তিনি বলতে চাচ্ছেন যে আপনারা বিচার এবং সংস্কার পেছানোর রাজনীতি করছেন এবং সেটি না করার জন্য বলেছেন। এছাড়াও তিনি বলেছেন যে শহীদ পরিবার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের আসামি করে শত শত মামলা করেছে, যদি এর বিচার ছাড়া আরেকটি সরকার চলে আসে তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার এই বাংলাদেশে পুনর্বাসিত করা হবে না? ধন্যবাদ। নাহিদ ইসলাম সাহেব গতকালকের বক্তৃতায় আপনার বিচার এবং সংস্কারের রোডম্যাপ চেয়েছেন, জি, আর বিএনপি সরকারের নির্বাচনের রোডম্যাপ চাচ্ছে। এই তো পলিটিক্যাল কনফ্লিক্ট। একটা জিনিস আপনি একটু গ্রামাটিক্যালি দেখি যে আমাদের এখানে যে এই যে ধরেন শেখ হাসিনা কর্তৃত্ববাদী শাসক হয়ে উঠতে পারলো, আমাদের এখানে যে 111-এর মতো ঘটনা ঘটলো, আমাদের এখানে যে একটা গণঅভ্যুত্থানের মতো ঘটনা ঘটলো, এটা কিন্তু গ্রামাটিক্যালি আমাদের পলিটিক্যাল দলগুলোর ফেইলিওর। রাজনৈতিক দলগুলো মানে কারেক্টলি চলতে পারে নাই বলেই এরকম অরাজনৈতিক শক্তিকে আনতে হয়েছে। এবং তার কতগুলো প্যারামিটার দেখেন, ইন্টারেস্টিং যে এই 54 বছরে আমরা একটা কিন্তু মানসম্পন্ন ইলেকশন করতে পারিনি, আমরা একটা নির্বাচন কমিশনকে দাঁড় করাতে পারি নাই, আমাদের প্রতিষ্ঠানগুলোকে কোথাও আমরা দাঁড় করাতে পারি নাই। আমাদের এখানে রৌনক জাহানের একটা ডাটা দেখছিলাম যে বিগত 12টা জাতীয় সংসদ নির্বাচনে কোনো সরকার নিজের অধীনে নির্বাচন করে পরাজিত হয় নাই। এই হলো আমাদের রাজনৈতিক হিস্ট্রি। তো সুতরাং আজকে যখন প্রিন্স ভাই কথার মধ্যে বলছিলেন যে তারা শুধু ক্ষমতার হাত বদল চান না, শুধু রাষ্ট্রের পরিবর্তন চান না, এটা যদি সত্যি হয়ে থাকে এবং এটা যদি মানে এটা নেহরুর একটা কথা ছিল যে আপনি রাজনৈতিক দলগুলো যদি বলে আমরা খুব অনেস্ট, এটা ইট সিমস টু বি অনেস্ট, মানে এটা মানুষকেও দৃশ্যমান হতে হবে যে আপনি অনেস্ট। গতকালকে আপনাদের এখানে একটা আলোচনায় একটা টিভি কার্ড দেখছিলাম, নীলুফার আপা ইয়েকে বলছিল যে খুব সুন্দর একটা কথা যে বিএনপি যদি একটা ধাওয়া দেয় তাহলে কারো অস্তিত্ব থাকবে না, তাই না? তো এই যে একটা বৃহৎ রাজনৈতিক দলের, আমি মনে করি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জের মধ্যে আছে বিএনপি।
বিএনপি বৃহৎ রাজনৈতিক দল হিসেবে দীর্ঘ 17 বছরে তাদের নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ এবং তাদের মানে এই যে রাজনৈতিক একটা পরীক্ষার মধ্য দিয়ে তারা গেছে, যে এখন তাদের দলের নেতাকর্মীদের ক্ষুধা, তৃষ্ণা, চাহিদা এটা মেটানো একদিকে হচ্ছে ক্ষমতার ভোটের মধ্যে ক্ষমতায় যাওয়া। কিন্তু কথা হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু যে পালাবদল এখানে ঘটে গেছে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, এইটা আমার ধারণা কোথাও যেন বিএনপির ইন্টেলিজেন্সিয়ায় এটা ঠিক মানে রিসিভ করতে একটু সমস্যা হচ্ছে, আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাজ এ পলিটিক্যাল অ্যানালিস্ট। আমার সবসময় মনে হয়েছে যে আপনি যদি একটু সুনির্দিষ্ট করে বলেন যে কেন আপনার মনে হচ্ছে যে বিএনপি না, বিএনপি ধরেন এখন আমরা ধরেন এই যে যখন ধরেন ডক্টর ইউনূস সাহেবের ইমেজটাকে আপনি চিন্তা করেন, ডক্টর ইউনূস সাহেবের এখন যে ইন্টারন্যাশনাল ইমেজ, এই ইমেজ প্যারালাল বাংলাদেশে আর কারো নাই, কারো হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নাই। কালকে যদি আমি কথার কথা ধরে নিলাম যে কালকে ডক্টর ইউনূস সাহেব বললেন যে আমি ডক্টর ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করেছেন তখন তার যে ইমেজ, আর এখন যদি এই মুহূর্তে ডক্টর ইউনূসের যে ইমেজ, আপনি কি মনে করেন যে সেই একই ইমেজ ইন্টারন্যাশনালি তার ইমেজ আরো শক্ত হয়েছে? সেটা আপনি দেখতে পাচ্ছেন তার কার্যক্রমে, সে চীনে যাচ্ছে, জাপানে যাচ্ছে, সে ইন্ডিয়ার মতো একটা ন্যারেটিভকে শক্তভাবে দাঁড়িয়ে জাতীয়তাবাদী ভূমিকা নিয়ে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের ইতিহাসে এরকম ভাবে কেউ ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়াতে পারে নাই। তিনি বিবিসির সাথে সাক্ষাৎকারে বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক এখন ভারতের খুবই ভালো আছে, কিন্তু তারপরে শুক্রবারে ভারতের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে সাপ্তাহিক ব্রিফিং, সেখানে তারা বাংলাদেশের হিন্দু নির্যাতন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভারত তার ন্যারেটিভ থেকে সরে নাই। শুনেন, আমি যেটা বলতে চাচ্ছি, ভারত তার ন্যারেটিভ থেকে সরে নাই, কিন্তু অতীতে আমরা কি দেখেছি ভারত প্রশ্নে, অতীতে আমাদের সরকারগুলোর অবস্থান কি দেখেছি? ধরেন আওয়ামী লীগের 15 বছর, ইভেন বিএনপিও দেখেন, এই আপনি যদি গত ডক্টর ইউনূস তো দাবি করলেন যে ভারতের সাথে সম্পর্ক সব ঠিক আছে। হ্যাঁ, ঠিক তো আছেই, ঠিক আছে মানে যার যার জায়গায় ঠিক আছে। ঠিক আছে মানে এই না যে আমি সব দিয়ে দিয়েছি, আপনি যা বলছেন আমি শুনেছি। আজকে যদি ন্যায্যতার ভিত্তিতে এবং একটা রাষ্ট্রীয় মর্যাদার দায়িত্বে, এবং এটা খুব কঠিন এবং এটা তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানে এত বড় একটা ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে থেকে এই যে শেখ হাসিনার বিচারের কথা বলা, তার সম্পদ, আজকে তার সম্পদ ক্রোধ করছে, আজকে তার ব্যাংক অ্যাকাউন্ট ক্রোধ করছে, এখানে রাজনীতির এই যে কি বলে যে ইন্ডিয়ান যে বিজনেস, ইন্ডিয়ান যে ইন্টেলিজেন্সিয়া, ইন্ডিয়ান যে কালচারাল শক্তি, হেজিমনি, সেই হেজিমনির বিরুদ্ধে দাঁড়িয়ে এরকম একটা অবস্থা। এবং তার তো কোনো ইউনূস সাহেবের কোনো রাজনৈতিক দল নাই। রাজনৈতিক দল আছে বিএনপির, রাজনৈতিক দল আছে জামাতের, ইউনূস সাহেবের কোনো রাজনৈতিক দল নাই। ওই ইয়েতে ময়মনসিংহে তো ইউনূস সাহেবের কোনো লোক নাই। সুতরাং এটা ইউনূস সাহেবকে করতে হচ্ছে তার ইমেজ দিয়ে এবং এই অভ্যুত্থানের শক্তিকে দিয়ে। আমি যে জায়গাটা বলতে চাচ্ছি গ্রামাটিক্যালি, কারণ বিএনপিকেই আমাদের এই পলিটিক্যাল উত্তরণের জায়গাটাকে বিএনপিকেই করতে হবে, কারণ বিএনপি হচ্ছে এখন সবচাইতে শক্তিমত্ত অবস্থা, পলিটিক্যাল অবস্থা, তাকেই এটাকে নিতে হবে। যদি কোনো কারণে বিএনপি ব্যর্থ হয়, পুরো গণতান্ত্রিক উত্তরণের পথ ব্যর্থ হয়ে যাবে। বিএনপি পরিবর্তনটা ঠিকভাবে বুঝতে পারেনি না, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে বিএনপি মোর পলিটিক্যাল অ্যাক্টিভিজম করছে, মোর পলিটিক্যাল ইন্টেলিজেন্সিয়ার ছাড়া। কারণ আমরা একটা ত্রিমুখী চতুর্মুখী লড়াই। আজকে যদি আপনি দেখেন, আজকে চীন অ্যাম্বাসাডারের উপস্থিতিতে একটা ডাটা দেওয়া হয়েছে যে কত পার্সেন্ট লোক চায়নার সঙ্গে সম্পর্ক করতে চায়, কত পার্সেন্ট। এই ন্যারেটিভগুলো আপনাকে বুঝতে হবে যে একদিকে চীন, একদিকে ভারত, একদিকে ইউরোপীয় ইউনিয়ন, একদিকে বাংলাদেশ, একদিকে আমেরিকা, একদিকে ট্রাম্প, তার মধ্যে শেখ হাসিনা। এই পুরো পরিস্থিতির মধ্যে বের হয়ে যায় আপনাকে একটা গণতান্ত্রিক উত্তরণের পথে যেতে হবে। দিস ইজ নট ইজি। সেখানে বিএনপিকে বহু কিছু মাথায় নিয়ে চলতে হবে। যেমন ধরনের যে বিএনপির ভাই যেটা বললেন, যে আমি যখন এখানে আসতেছিলাম ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমি প্রথম আলো দেখছিলাম, প্রথম আলোতে দেখলাম যে রাউজানে এক যুবদল নেতা এক কি বলে যে মহিলা পিআইওর রুমে যে চেয়ার ছুড়ে মেরেছে। পরে যখন তাকে ধরা হয়েছে, সে বলছে যে আমার মাথা গরম হয়ে গেছিল, কারণ আমি যখন এখানে ওনার কাছে যাই উনি আমাকে গুরুত্ব দেয় না। আমরা এত বছর করেছি, সংগ্রাম করেছি, আমাদের এখন গুরুত্ব দেয় না। এখন ধরেন বিএনপির এই তারেক যে লন্ডন থেকে এটা কিভাবে ম্যানেজ করবেন, কতজনকে আপনি বহিষ্কার করবেন, কারণ ওই রিয়েলিটিটাও বুঝতে হবে যে তারও একটা রিয়েলিটি আছে। জনাব প্রিন্স, আপনি যদি এটার একটু উত্তর দেন যে কতজনকে আপনারা বহিষ্কার করবেন এবং ক্ষমতায় আসার আগে যতজনকে বহিষ্কার করতে হয় ততজনকে বহিষ্কার করব। ক্ষমতায় আসার আগে আমি আগে বলছি, বিএনপি গুটি কয়েক মানুষের দল নয়। বিএনপির লক্ষ লক্ষ, বিএনপি তো 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধেই মামলা, 60 লক্ষ। তাছাড়া এর ধরেন আরো দ্বিগুণ 3 গুণ লোক বিএনপি করে বা সক্রিয়ভাবে বিএনপির কর্মী। এখন এইরকম ধরেন 1-1.5 কোটির মানুষ কর্মীর মধ্যে সেখানে যদি 200, 500, 1000 লোক হয়তো আমাদের বিপদগামী হয়ে তারা এই কাজগুলো করছে। এইগুলোই আপনার পত্রিকায় আসছে। একটু আগে ফায়েজ বলতেছিলেন না যে এখন আপনার কি বলে মিডিয়া আপনার মানে স্বাধীনতা ভোগ করছে। আপনি ধরেন আমার উপজেলার কথা বলি, আওয়ামী লীগ আমলে যে কোনো নিউজ পাঠানোর ক্ষেত্রে সাংবাদিকরা কি স্বাধীনভাবে নিউজ পাঠাতে পেরেছে? ওখানে আওয়ামী লীগের এমপি, সেক্রেটারি, এমনকি প্রেস ক্লাবগুলিতে আওয়ামী লীগের লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে সাংবাদিক ছাড়াই, সাংবাদিক না, তাদেরকে দেখিয়ে নিউজগুলো পাঠাতে হয়েছে।
ওসিকে দেখিয়ে নিউজ পাঠাতে হয়েছে, ইউনোকে দেখিয়ে নিউজ পাঠাতে হয়েছে। আজকে তো সেই পরিবেশ নাই। আজকে তো সাংবাদিকরা মুক্ত হাতে লিখতে পারছে, যে কারণে এই কথাগুলো এগুলো কিন্তু এভাবে আসছে, আমরা ওয়েলকাম করি। এরকম এগুলো আসছে বলেই আমরা কিন্তু জানতে পারছি এবং সাথে সাথে ব্যবস্থা নিতে পারছি। আপনি বলেছেন কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে? এই 200-400-500 লোকের বা 1000 লোকের বিরুদ্ধে ব্যবস্থা নিলে বিএনপি ডুবে যাবে না। বিএনপি কোনো বদ্ধ জলাশয় নয়, এটা একটা বহমান একটা স্রোতের নদী। সেখানে একদিকে খালি হলে আরেক দিক দিয়ে সেটা পূরণ হবে। তো সেখানে আমরা এই 2-4-10-12 জন 1000 লোক বিপদগামী হলে তাদের জন্য বিএনপি শেষ হয়ে যাবে, ক্ষমতায় আমরা এটা আসার মনে করি আগে না। যদি 2-4-5,000 লোক বিপদগামী হয়, ক্ষমতায় আসার পরে কি এই আমরা ওই জন্যই সংখ্যাটা আরো অনেক বেশি বেড়ে আমরা যাবে? ওই জন্যই আমরা ক্ষমতার এই পলা বদলকে রাজনীতির পরিবর্তন এবং রাষ্ট্রের পরিবর্তনের কথা বলছি। এই জন্য আমরা আমাদের নেতাকর্মীদেরকে গড়ে তোলার চেষ্টা করছি। এই জন্য ওদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে আমরা অন্যদেরকে মানে বার্তা দিচ্ছি, শিক্ষা দিচ্ছি, বার্তা দিচ্ছি। তারপরেও যদি এরকম হয়, শুনেন, এরকম আমরা একটা ভঙ্গুর পরিস্থিতিতে 15 বছর পার করেছি, এরকম একটা মানে দুর্বৃত্তায়নের মধ্য দিয়ে পার করেছি। এটার সংক্রমিত হতেই পারে। শুধু কি বিএনপির বিরুদ্ধে? এটা কি নতুন যে দল এসছে তাদের কর্মীদের বিরুদ্ধে কি এরকম নিউজ আসতেছে না? জি, আসছে। আপনার জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে কি নিউজ আসতেছে না? আর বিএনপির বিরুদ্ধে যদি সব দোষ আপনারা চাপিয়ে দেন তাহলে এটা সঠিক হবে না। আমরা আপনাদেরকে দেখতে হবে আমরা আওয়ামী লীগের মতো লিপ সার্ভিস করছি কিনা। এদের ব্যবস্থা নিব করে ব্যবস্থা নিচ্ছি না, এইটা করছে কিনা। আমরা তো সাথে সাথেই আমরা কোনো যাচাই বাছাই করার আগেই আমরা পত্রিকার নিউজ দেখে বা আপনি আমাকে একটা ফোন করে বললেন, এটা আমরা খবর নিয়ে আমরা সেটা ব্যবস্থা নিচ্ছি। এমনকি ধরেন কোন সাভারের কোন বিএনপি নেতার কোন ড্রাইভার কোন মহিলা পুলিশের সাথে কি আচরণ করেছে, এইটা খবর পাওয়ার সাথে সাথে সেই নেতাকে নির্দেশ দেওয়া হয়েছে, তোমার এই কর্মচারীকে বহিষ্কার করতে হবে, পুলিশের হাতে তুলে দিতে হবে। সেই নেতা সেই কর্মচারীকে নিয়ে থানায় গিয়ে পুলিশের হাতে তুলে দিয়ে এসেছে। জনাব প্রিন্স, বিরতির আগে যে বিষয়টি নিয়ে কথা হচ্ছিল সেটি হচ্ছে যে আপনি বলছিলেন যে বিএনপি কি দল হিসেবে এই আন্দোলনে ভূমিকা রাখেনি, তাহলে কেন এখন এই ধরনের প্রশ্ন আসছে? দেখুন, 15 বছরের যে আন্দোলন আমাদের, সে আন্দোলন তো বৃথা যায়নি। আমরা একটা নিয়মতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে রাজনীতির সমস্ত ব্যাকরণ মেনে আমরা কিন্তু আন্দোলন করেছি। আমরা একটা কর্তৃত্ববাদী শাসনের মধ্যে ছিলাম। সেই আন্দোলন করতে গিয়ে আমাদের 600 নেতাকর্মীকে গুম হতে হয়েছে। এখনো প্রায় 35 জন নেতাকর্মীর খবর আমরা জানি না, তারা জীবিত না মৃত। তাদের সন্তানদেরকে আমরা বলতে পারি না তোমার বাবা মৃত না জীবিত। তার সন্তানরা আমাদের কাছে এসে বলে, আমি বিচারের চেয়ে নির্বাচনকে কেন আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন? কোনটা? তাহলে এই যে আওয়ামী লীগ সরকার আমি যেসব আসছি কার্যক্রম করেছে সেগুলো বিচারের আগে কি আপনারা আমি আসছি একটু আমাকে বলতে দেন। তো আমরা তারা যখন বলে যে চাচা আমার বাবা কি জীবিত না মৃত, আপনাদের বাবা মৃত, আপনারা তো তাদের কবরের সামনে গিয়ে দুহাত তুলে আল্লাহর দরবারে তার জন্য দোয়া করতে পারেন, আমরা তো সেটাও পারছি না। এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হয়েছে। আমাদের আপনার 60 লক্ষের উপর নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিদিন আমাদেরকে আপনার কোর্টের বারান্দায় ঘুরতে হয়েছে। আমরা জামিন নিতে গিয়ে সেই কোর্টের বারান্দা থেকে আমাদের গ্রেফতার করা হয়েছে। এই যে আপনি বলছেন, না আপনি যে একটু আগে প্রশ্নটা করলেন এটার উত্তর আমি এই কথা বলছি। এই আন্দোলনের প্রেক্ষাপটেই কিন্তু আপনার এই জুলাই আগস্টের ছাত্র গণ অভ্যুত্থান একটা মানে একটা ইয়ের মধ্যে দেশটার আগুন জ্বেলে দিয়েছে। অবশ্যই সেখানে যখন এই আন্দোলনটা যখন ক্যাম্পাস কেন্দ্রিক ছিল তখন কি পরিস্থিতি ছিল, ক্যাম্পাসের বাইরে যখন আন্দোলনটা আসলো তখন কোন পরিস্থিতি হলো আপনি একটু বিবেচনা করেন। যখন গুলি চললো সাধারণ মানুষ তো কিন্তু বসে থাকে নাই। আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং আমরা উইদাউট ব্যানারে আমরা অংশগ্রহণ করেছি। আমাদের নেতা কর্মী সমর্থক তাদের পরিবারের সদস্য সহ প্রায় 750 লোক নিহত হয়েছে। এখনো প্রায় আমাদের 170-170-এর বেশি লোক আমাদের দলের লিস্টেড লোক কর্মী তারা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, এখনো আপনার হাসপাতালে কাতরাচ্ছে। আমরা কি আন্দোলনে অংশগ্রহণ করি নাই? আপনি বলছেন তাহলে আপনি বিচার চান না কেন? বিচার চাই। বিচারের নামে নির্বাচন প্রলম্বিত হোক ওইটা আমরা চাই না। সংস্কারের নামে নির্বাচন প্রলম্বিত হইতো ওইটা আমরা চাই না। বিচারও হবে, সংস্কারও হবে, নির্বাচনও হবে। যদি আপনি নির্বাচন প্রলম্বিত হয় নানান রকম ইকুয়েশন কিন্তু এখানে আসবে। কারণ এই বাংলাদেশকে নিয়ে বহিঃশক্তির যে ষড়যন্ত্র এটা কিন্তু আজকে নতুন নয়। আমাদের শুভ ভাই বলেছেন যে
এই ভারতের সাথে জাতীয়তাবাদী শক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির যে উন্মেষ ঘটিয়েছিলেন, ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলার সেই নীতি তিনি অবলম্বন করেছিলেন। নট অনলি ভারত, সেটা যদি হয় আমেরিকা, তার বিরুদ্ধে সেই চোখে চোখ রেখে জিয়াউর রহমান কথা বলেছিলেন। আমেরিকার আদেশ নির্দেশ জিয়াউর রহমান কিন্তু তখন মানেন নাই। আমরা বাংলাদেশপন্থী রাজনৈতিক দল, সবার আগে বাংলাদেশকে আমরা দেখতে চাই। আমরা ভারতপন্থী নয়, পাকিস্তানপন্থী নয়, আমেরিকাপন্থী নয়, আমরা মধ্যপ্রাচ্যপন্থী নয়। আমরা বাংলাদেশের মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে, গণতন্ত্রের জন্য, মানে সুস্থ নির্বাচনের জন্য যা কিছু ভালো প্রয়োজন স্বাধীনভাবে আমরা সেটা সিদ্ধান্ত নিতে পারি। সেই জন্য আমি বলছি, আপনি যে লাস্ট প্রশ্ন আমাকে করলেন, তাহলে আমরা মানে আমরা কেন বিচার চাই না? বিচার চাই, কিন্তু আপনি বলেন তো বিচার প্রক্রিয়া গত 6 মাসে কোন পর্যন্ত এসছে? আপনার সংস্কার প্রক্রিয়া গত 6 মাসে কোন পর্যন্ত এসছে? এই যে আপনার ধরেন এই যে প্রক্রিয়াটা নেওয়া হলো, এটা যদি রাজনৈতিক দল হিসাবে আমাদের সাথেও যদি পরামর্শ বা মতামত না হতো, আমরা অ্যাটলিস্ট বলতাম যে একই সাথে শুরু করতে হবে, এবং একটা দিন, একটা ঘন্টা, একটা মিনিট এখানে নষ্ট করা যাবে না। আমরা যদি এই নষ্ট না করে যদি আমরা কাজ আগাতাম, অবশ্যই ডিসেম্বর নয়, আগামী আগস্টের মধ্যেই নির্বাচন সম্ভব ছিল। এই বক্তব্য নিয়ে আমি জনাব ফয়েজ আহমেদ আপনার কাছে যেতে চাই। আপনি শুনছিলেন জনাব ইমরান সালে প্রিন্স বলছিলেন যে গত 6 মাসে আসলে বিচার প্রক্রিয়া, সংস্কার প্রক্রিয়া কত দূর এগোলো। আর এর আগে যদি সার্জিস আলম যেই বক্তব্য নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে যে শেখ হাসিনার বিচার হওয়ার আগে নির্বাচনের কথা যেন কেউ মুখে না আনে, তাদের এই এনসিপি নেতাদের এই দাবিকে আপনি কিভাবে দেখেন? দেখুন, বিচারের আগে নির্বাচন, সংস্কারের আগে নির্বাচন, এই আলোচনাগুলি আমাদের বিবেচনায় অত্যন্ত রাজনৈতিক, শুধুমাত্র রাজনৈতিক মাঠের বক্তব্য, এর বাহিরে কিছু না। কেন বলছি কিছু না? সরকারের কাছে বিচার, সংস্কার এবং নির্বাচন এগুলি আলাদা আলাদা বিষয়। সবকটাই তার নির্ধারিত লোক, নির্দিষ্ট মানুষেরা এসব নিয়ে কাজ করছে। বিচার তার গতিতে চলছে, সংস্কারের কার্যক্রম তার গতিতে চলছে, নির্বাচনের প্রস্তুতি তার গতিতে চলছে। সুতরাং রাজনৈতিক দলগুলির মধ্যে নানান বিবেচনাতেই, নানান কারণেই এক ধরনের বাহাস পাবলিক স্পেসে থাকবে। কিন্তু শুধু তো রাজনৈতিক দলগুলো নয়, যারা ভুক্তভোগীদের পরিবার তারাও কিন্তু এসব নিয়ে নানা রকমের অসন্তোষ প্রকাশ করছেন। এই যে ভুক্তভোগী পরিবারের কথা বলছেন না, এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আপনি, আমি, প্রিন্স ভাই, শুভ ভাই, যে কেউ আমরা যদি ব্যক্তিগত জীবনে কিছু হারাই, আমি তো তাৎক্ষণিকভাবে এটার বিচার চাইব। আমি চাইবো যে এখনই ঘটনা, কারণ আমি জানি যে আমার উপরে আক্রমণটা কে করেছে। তো আমি চাইবো যে তাকে আমি প্রথমে ধরে ফেলি। আমি যখন পারবো না, আমি রাষ্ট্রের কাছে যাইব। রাষ্ট্রের আইন, আদালত, বিচার একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। সুতরাং ভিকটিম, ভুক্তভোগীরা যেটা বলছে কোনো অসম্মান নাই। কিন্তু আপনি যদি যেই ট্রাইব্যুনালে এখন আওয়ামী লীগের শেখ হাসিনার বিচার হচ্ছে বা এই সমস্ত খুনিদের বিচার হচ্ছে যে ট্রাইব্যুনালে, সেই ট্রাইব্যুনালে এর আগে যুদ্ধাপরাধের বিচার যেটি হয়েছে, যেটিকে লোকালি এবং ইন্টারন্যাশনালি আপনার জুডিশিয়াল কিলিং হিসেবে আখ্যায়িত করা হয়েছিল, সেই বিচারেও সবচেয়ে দ্রুত যেই রায়টি এসেছে সেটিতেও 1.5 বছরের বেশি সময় লেগেছে। একটি রাজনৈতিক কলঙ্কিত বিচারে 1.5 বছরের বেশি সময় লেগেছে। সুতরাং আপনি যদি বিচারকে তাড়াহুড়া করতে বলেন, বিচারের নামে যদি অবিচার হয়ে যায়, তাহলে সেটা কোনোভাবেই কাম্য নয়। একইভাবে আমি এখানে বলি, প্রিন্স ভাই নিয়ে যদি তাহলে সার্জিস আলমের বক্তব্যে আসি, যেটি উনি বলেছেন যে শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত, সার্জিস আলম কি বক্তব্য দিয়েছে সেখানে সরকারের কোনো বক্তব্য নেই। আমি তারপরও সার্জিস আলমের বক্তব্যের বিষয়ে তার দলের একজন কর্মীর একটা ব্যাখ্যা আমি টেলিভিশনে শুনেছি। সে জায়গা থেকে আমি যেটা বলতে পারি, সার্জিস আলমরা তাদের দল গঠনের পর একটি গণকবরে গিয়েছে, যেখানে জুলাইয়ের অনেক শহীদকে একসঙ্গে রাখা হয়েছে। সেখানে একজন মা যিনি সন্তান হারিয়েছেন, তিনি সেই ছবি নিয়ে সেখানে এসেছেন এবং বলেছেন যে আমার সন্তান কোথায়। ওই একটা আবেগঘন অবস্থায় সার্জিস আলম ওই মাকে জড়িয়ে ধরে বলেছে যে এই বিচারগুলির আগে যারা নির্বাচন চায় বা এই ধরনের একটা বক্তব্য দিচ্ছেন। সুতরাং ওই বক্তব্যকে নিয়ে সরকারের দিক থেকে কোনো বক্তব্য দেওয়ার কোনো গুরুত্ব আমি মনে করি না আছে। সুতরাং ওই জায়গায় আমি কোনো বক্তব্য দিচ্ছি না। প্রিন্স ভাই বলছেন যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলির নিবিড় সম্পর্কের একটা কথা বলছেন যে থাকতো। আমি জানি না প্রিন্স ভাইদের পর্যন্ত আসলে খবর পৌঁছায় না নাকি ওনারা জেনেও বলেন না। বিশ্বাস করেন, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলির অত্যন্ত নিবিড় সম্পর্ক আছে, আমরা প্রত্যক্ষ করি সেটা।
যখন আপনার দলের বিভিন্ন ডেলিগেশন, আপনার দলের মহাসচিব বলেন বা আপনার স্ট্যান্ডিং কমিটির মেম্বার যারা বিভিন্ন সময় সরকারের সঙ্গে বিভিন্ন আলোচনায় আসেন, প্রফেসর ইউনূসের সঙ্গে যখন বসেন, অন্যান্য উপদেষ্টার সঙ্গে যখন বসেন, এই আলোচনাগুলি আমরা প্রত্যক্ষ করি। কোনো ধরনের ন্যূনতম কোনো দূরত্ব নেই। ইভেন এই সংস্কার নিয়ে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া আছে বিএনপির দিক থেকে। কিন্তু রাজনৈতিক জায়গায় বয়ানটা একরকম ভিন্ন দেখি। সেটা কোনো রাজনৈতিক কারণ থাকতে পারে। আপনি দেখেন এই যে এনসিপি নতুন রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলটি গঠন হওয়ার মধ্য দিয়ে সে বাংলাদেশের এক্সিস্টিং ভোট ব্যাংকে এক ধরনের স্টেক নিল নতুন করে। হয়তো যেই নেতা যেই ব্যক্তি এই দলের নেতা হয়েছে সেও যদি আগামী নির্বাচনে ভোট দিত, যদি এই পরিস্থিতি না থাকতো, সে হয়তো বিএনপিকে ভোট দিত। তার মানে বিএনপিতে এখানে একটা ভোট হলেও গেছে। সুতরাং রাজনৈতিক দলগুলির মধ্যে এটা খুবই গণতান্ত্রিক ব্যাপার। দলগুলির মধ্যে নিজেদের ভোট, নিজেদের জয় পরাজয়, নিজেদের প্রভাব, এই বিষয়গুলি নিয়ে নানান ধরনের আলোচনা থাকবে। সেগুলি নিয়ে সরকার বিচলিত না। সরকার যদি দেখতো যে সত্যিকার অর্থেই রাজনৈতিক দলের সঙ্গে সরকারের নিবিড় সম্পর্কটি নেই, তাহলে সরকার সত্যিই বিচলিত হতো। আমি আপনাকে নিশ্চিত করছি, কোনো রাজনৈতিক দলের সঙ্গে, ক্রিয়াশীল সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের সঙ্গে এই সরকারের অত্যন্ত নিবিড় সম্পর্ক রয়েছে। সরকারের প্রতিটি কার্যক্রমে রাজনৈতিক দলগুলির কাছ থেকে সরকার সহযোগিতা পাচ্ছে। যেই চ্যালেঞ্জগুলি সরকারকে মোকাবেলা, শৌকিব রিয়া ভাই বলার সময় অনেকগুলি চ্যালেঞ্জের কথা বলেছেন, যেই চ্যালেঞ্জগুলি সরকার মোকাবেলা করতে হচ্ছে, এই চ্যালেঞ্জগুলি সরকার একা মোকাবেলা করছে না, কালেকটিভভাবেই মোকাবেলা করছে। সবগুলি রাজনৈতিক দল প্রয়োজন অনুযায়ী পরামর্শ দিচ্ছেন, যেখানে পরামর্শ দেওয়ার প্রয়োজন সেখানে দিচ্ছেন, যেখানে মনে করা দরকার যে এই জায়গাটা এখন এরকম হওয়া দরকার, সেই পরামর্শগুলি আসছে, এখানে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু রাজনীতি এবং সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলির সম্পর্কের সরকারের জায়গাটা সাথে একটু সব ভিন্নভাবে রাজনৈতিক দিচ্ছে। দলের সম্পর্কই কি সমানভাবে ভালো, নাকি কোনো কোনো রাজনৈতিক দলের সম্পর্ক এটা ঠিক অন্যগুলোর চেয়ে একটু বেশি ভালো? এটা ঠিক দাড়িপাল্লা নেই মাপার মতো। তারপরেও এই জায়গাটা অনেক সময় খালি আমরা চোখেও কি সেটা কিছুটা দেখা যাচ্ছে? আমরা- দাঁড়িপাল্লা দিয়ে আমাদের কাছে মাপার এরকম মতো এত কিচ্ছু মনে হয় না। সূক্ষ্ম আমাদের পার্থক্য কি? না, ব্যক্তিগতভাবে আমি যদি বলি, আমি তো ধরেন রাজনৈতিক দলগুলির সঙ্গে যখন প্রধান উপদেষ্টার বা উপদেষ্টাদের অনেকের সঙ্গে যখন বৈঠকে আমি থাকার সুযোগ হয়, আমি এরকম কোনো দেখিনি যে প্রিন্স ভাইকে দেখে খুব জড়িয়ে ধরলো আবার আরেকজনকে দেখে দূরে দাঁড়িয়ে আছে, এরকম দেখিনি। আমি সবার সঙ্গে একই রকম সম্পর্ক দেখি। আমি কি এই বক্তব্য নিয়ে জনাব শুভ কিবরিয়া খুব ছোট করে যদি বলেন, আপনার কি মনে হয় যে রাজনৈতিক দল, সবগুলো রাজনৈতিক দলের সাথে কি সরকারের এখন সমানভাবে ভালো সম্পর্ক? দেখেন, একেবারে ছোট করে যদি বলেন। সবার সঙ্গে সমান আচরণ কোনো ক্ষেত্রেই করা কঠিন। পৃথিবীর যে কোনো জিনিস নিয়ে আপনি কি সবার সঙ্গে সমান আচরণ করতে পারেন? কম বেশি হইতেই পারে নানা রকম প্রেক্ষিতে। কিন্তু আমরা এখন যেটা আসলে ঘটনা, যেটা যে একটা নতুন রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমরা আছি। এই প্রথম একটা সংস্কার প্রস্তাব স্ট্রাকচার্ড ওয়েতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে তাদের দিয়ে এখন আবার ধরেন মতামত নেওয়া হচ্ছে যে সংস্কার কোনটা আগে হবে পরে হবে। একটা উনি যে শিটের কথা বলেছেন, স্প্রেডশিট, সেটার ব্যবস্থা হচ্ছে। এটা দেখে আবার আমরা তো দেখছি যে রাজনৈতিক দলগুলো যে এটার খুব বিরোধিতা করছে তাও না। ঠিক আছে, এটা একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে এডিশনাল প্রস্তাব আমরা দিচ্ছি। হ্যাঁ, প্রস্তাবও দিচ্ছে। আমরা বলছি যে টিক মার্ক দিয়ে কোনো সংস্কার হয় না, সেখানে আমাদের কোনো বক্তব্য তো আছে, সেটা পদ্ধতিগত সেটা আমরা দিতে চাই। এখানে যে আমাদের ফয়েজ ভাই, সরি আপনারা বিশেষ করে না, আমি বলছি যে একটা প্রসেসের মধ্যে আছে। আবার নির্বাচন প্রশ্নে সুনির্দিষ্ট দিন হয়তো ঘোষিত হয় নাই, কিন্তু একটা সময় তো বলা হচ্ছে ডিসেম্বর টু জুন। এটা তো আমরা দেখছি 25 ডিসেম্বর থেকে জুনের 26 পর্যন্ত। এই বক্তব্যে প্রধান উপদেষ্টা বিদেশি মিডিয়ামের সাথে মিডিয়ার সাথে যতগুলো মিডিয়াতে কথা বলেছেন একই কথা বলেছেন। সুতরাং আবার নির্বাচন কমিশনকে আমরা অ্যাক্টিভ দেখতে পাচ্ছি, কাজ করছে। তো আবার নতুন একটা রাজনৈতিক দলও এসছে অভ্যুত্থানের প্রেক্ষিতে। আবার 4.5 কোটি নতুন ভোটার হয়েছে আমার হিসাবে। আমি একটা হিসাব বের করেছি, 4.5 কোটি নতুন ভোটার হয়েছে যারা এর আগে কখনো ভোট দেয় নাই। এই ভোটারদেরকে আমরা কেউ চিনি না। আমাদের কোনো রাজনৈতিক দল এই ভোটারদের মন জানে না, কারণ তারা অতীতে কাউকে ভোট দেয় নাই। সুতরাং সেইটা একটা পরিবর্তনের জায়গা আছে। আমরা সেই প্রসঙ্গে যদি যে প্রশ্নটি করেছিলাম সেটি যদি জনাব প্রিন্স আপনার কাছে যাই, যে আপনার কি মনে হচ্ছে একজন রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দলের কর্মী হিসেবে, যে সব দলকে কি সরকার সমানভাবে ট্রিট করছে? সব দলকে সমানভাবে বিবেচনা করা এটা কারোর পক্ষে সম্ভব নয়। রাজনৈতিক দলের গুরুত্ব, তার যে অবস্থান, সেই অনুযায়ী সেক্ষেত্রে বিএনপির সাথে কি সম্পর্ক এখন এটা কিছুটা বৈরী? আমাদের ফয়েজ ভাই যেটা বললেন যে রাজনৈতিক দলগুলোর সাথে আমি যেটা বলছি, নিবিড় সম্পর্ক যদি না থাকে, নিবিড় সম্পর্ক নাই, যোগাযোগ নাই, আমি এটাও বলবো না, যোগাযোগ আছে, কিন্তু তথ্যের যে আদান প্রদান, আমাদের যে সহযোগিতা নেওয়া, যেমন আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব নিজেই বলছেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যে বেড়ে গেছে, এইটাকে কমানোর কি পথ থাকতে পারে, সেইটা নিয়ে রাজনৈতিক দলগুলো উনি পরামর্শ চেয়েছেন। এই পরামর্শ তো সরকারের কাছ থেকে, সরকার যদি রাজনৈতিক দলগুলোর কাছে চাইতো, রাজনৈতিক দলগুলো বসে দিত। রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে বৈঠক হয় এটা আধা ঘন্টা টাইম দিয়ে হয়। আজকে বাংলাদেশের যে 15 বছরের যে ফ্যাসিজম,
এটার অবসানের পরে যে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় বা আকাঙ্ক্ষা, এটা ওই আধা ঘন্টা বৈঠকে এটা আপনার বাস্তবায়ন করা বা তুলে ধরা সম্ভব নয়। সেটার জন্য যে টোটাল একটা সংলাপ প্রয়োজন, টোটাল সংলাপ, জি। সেই সংলাপটা কিন্তু হয় নাই। যেটা হয়েছে, হ্যাঁ লিখিতভাবে আমাদের চেয়েছে, আমরা দিয়েছি। লিখিতভাবে প্রস্তাব দিয়ে কোনো মানে বাস্তব পরিস্থিতি বিবেচনা করা যায় না। আমি ওই জায়গাটাই বলেছি, জি। সরকার যদি এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কিংবা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ব্যাপারে কিংবা শ্রমিক যে সমস্যা হচ্ছে সেগুলোর ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে যদি একটা নিবিড় সম্পর্ক গড়ে তথ্যের আদান প্রদান, অভিজ্ঞতার আলোকে যদি প্রস্তাবগুলো দেওয়া, সেগুলো যদি আহ্বান করতো, রাজনৈতিক দলকে অবশ্যই যথেষ্ট পরিমাণে শুধুমাত্র space প্রধান দিতে পারেনি উপদেষ্টা সরকার। কেন্দ্রিক না, সেটা। এটা উপদেশ মন্ত্রণালয় কেন্দ্রিক জি, যদি জি। হতো, কিংবা ধরেন এই যে প্রস্তাব সংস্কারের ব্যাপার বলা হচ্ছে দেওয়ার জন্য, এই যখন কমিশনগুলো গঠন করা হলো, তখন যদি কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো বসে যদি সেখানে আলোচনা হতো, অনেক সংস্কারের ব্যাপারে ঐক্যমত কিন্তু তখনই হয়ে যেত। এখন আবার ঐক্যমতের কমিশন করে আবার রাজনৈতিক দলকে আমার আহ্বান মনে হয় করে আপনার বক্তব্য- আবার তাদের প্রস্তাব, আবার টিক মার্ক দেওয়া, এগুলো কিন্তু বিষয় আপনার আসতো না। আপনার বক্তব্য পরিষ্কার। আমরা আবার জনাব ফয়েজ আহমেদ না আপনার কাছে, দেখুন, এই জি। সংস্কারের বিষয়ে প্রিন্স ভাই যেটা আর বলছে, বিরতির এখনো আগেও বলছি একটু যে প্রশ্ন সংস্কার- করেছিলাম, একটু যদি দয়া করে সেটির উত্তরও দিতেন যে আজ ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশ লাঠিচার্জ ওকে, করেছে। হ্যাঁ সেটা বলছি। জি। সংস্কারের বিষয়ে যেটা প্রিন্স ভাই বলেছেন, সেখানে হচ্ছে সংস্কারের কমিশনগুলি কিন্তু রাজনৈতিক দলের, আপনাদের দলে বিশেষ করে, আপনাদের দল তো খুবই অর্গানাইজড ভাবে আমরা দিয়েছি, পার্টিকুলার, হ্যাঁ ওগুলি তো নিয়েছে, অনেক জায়গায় ঐক্যমত্য আছে। ঐক্যমত্য কমিশন এটা একটা চূড়ান্ত জায়গায় নেওয়ার জন্য, মানে সংস্কার বিষয় না বলি, এখানে সত্যিকার অর্থে সংস্কার চায় না এরকম কোনো রাজনৈতিক দল নেই, সবাই চায়, সবাই এই জায়গায় একমত। সেখানে নিয়ে অনেক ধরনের আচ্ছা, কথাবার্তা ফাইজুল হচ্ছে, বলেন এগুলি তো, একটা আচ্ছা, ফার্নিচার। আপনি তো বলেছেন, আমি আমার বলার আগেই, যে বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলো যে মানে অনেকে আশাও করেনি যে এরকম সংস্কারের প্রস্তাবের সাথে একমত পোষণ করবে। আমি যেটা মনে করি, আমরা যে 31 দফা দিয়েছি, সরকার কমিশনের যে বক্তব্য, আশেপাশে ঘুরে ফিরে সব এক জায়গাতেই আছে। তো এখন এগুলো কেন ফাইনাল হচ্ছে না? না না, কেন ফাইনাল, এই যে জায়গাটা না, এটাকে আমি সরি, এটাকে যদি আপনি এভাবে বলেন কেন ফাইনাল হচ্ছে না, প্রতিদিন ফাইনালের জন্য কাজ করছে। কোনো ব্যক্তি এই প্রক্রিয়ার সঙ্গে ইনভলভ, কোনো ব্যক্তি বসে নেই, প্রতিদিন কাজ করছে। ধন্যবাদ। আপনি না। মানে এখানে কেন হচ্ছে না বলছেন, হচ্ছে না, এটা এখানে হওয়াটা যখন- মানে একটা সুইচের এখানে বাটন যখন- টিপে না, দিয়ে যখন হওয়া সম্ভব নয়। এই জন্যই কিন্তু সন্দেহটা সৃষ্টি হচ্ছে। এই সুযোগে যে বক্তব্য আপনি তোকে বললেন, মাঠের বক্তৃতা, তাই না? এই মাঠের বক্তৃতাও কিন্তু আমাদেরকে উত্তেজিত করার ক্ষেত্রে বা কোনো একটা ভালো জিনিসকে নষ্ট করার ক্ষেত্রে কিন্তু সহযোগিতা করে। জনমানুষের মধ্যে, জনগণের মধ্যে আমার মনে হয় এই বিভ্রান্ত প্রসঙ্গ নিয়ে তা তো করেই, এবং জি। আমার কাছে মনে হয়, ব্যক্তিগতভাবে আমার কাছে মনে হয় যে এই- ভিতরের আলাপটা যদি জি। আপনাদের সকল স্তরের নেতাকর্মীদের কাছে যেত, আপনাদের যাদের দলের কাছে নেতা- যাওয়া জনাব প্রয়োজন ফয়েজ তাদের আহমেদ, কাছে সেক্ষেত্রে আমি যদি সেক্ষেত্রে আমার মাঠের প্রশ্নে একটু বক্তৃতা ফিরে এরকম আসি। হতো না, এবং না, না। নির্বাচনের যে সুনির্দিষ্ট সময়ের কথা নিয়ে বারবার কথা হয়। আমাদের দেখুন, হাতে আর খুব বেশি দেখুন, সময় আমি নেই। আপনাকে এই জায়গাটা একটু বলি, না হলে এই কনফিউশনটা আসলে অনেক দিনের। একটি স্বাভাবিক রাজনৈতিক সরকার যখন থাকে, সেই সময়ও নির্বাচনের কোনো সুনির্দিষ্ট ডেট কিন্তু আগে থেকে কেউ জানে না। একটা নিয়মতান্ত্রিকভাবে মেয়াদ শেষ হওয়ার 90 দিন আগের পর্যন্ত আপনি যদি প্রধান উপদেষ্টা যে সময়কাল দিয়েছেন, সেটাকে যদি আপনি বিবেচনা করেন, আরো ব্রেকডাউন দিয়ে বলেছেন যে জুন জুলাইয়ে তো বর্ষাকাল থাকবে, সেই সময় সম্ভব না, মার্চের আগেই হবে, ডিসেম্বরের পর থেকে। আপনি দেখুন ওই 90 দিনই কিনা। হ্যাঁ, সুতরাং এটা নিয়ে কারণ এইটা কনফিউশনের কোনো clear জায়গা করে নেই। আপনার road আপনি যে map এ প্রশ্নটা অসুবিধা করেছেন, কোথায়? সেটা হচ্ছে যে ধর্ষণের মতো একটা ভয়াবহতম ঘটনা, নারী প্রতি এই যে ধর্ষণ সহ সকল ধরনের সহিংসতা, এটা অত্যন্ত উদ্বেগের। এটা নিয়ে আজকে যেই পদযাত্রা, সেই পদযাত্রায় আপনি বলছেন পুলিশ তাদের উপরে লাঠিপেটা করেছে। আপনি যদি মানে খবরে এসেছে, আপনি, আমি হ্যাঁ বলি। আপনি খবরেই, আমিও খবর থেকেও যতটুকু দেখেছি যে প্রথমেই আসলে আক্রান্ত হওয়ার ঘটনা পুলিশ ঘটেছে, এগুলি বলে জাস্টিফাই করার ব্যাপার নাই, যেটা ঘটেছে ফ্যাক্ট, পুলিশ আহত হয়েছে। যাক, কিন্তু আমরা পুলিশকে না মব নিয়ন্ত্রণে, যে কোনো ভায়োলেন্স নিয়ন্ত্রণে আরো অনেক স্মার্ট দেখতে চাই। সেটা সেই লক্ষ্যে সরকার কাজ করছে। কিন্তু এখানে যেটা ঝামেলা হয়েছে আজকে, যে কর্মসূচিটা ঘোষণা ছিল যে প্রধান উপদেষ্টা কার্যালয়ে যাবে, কার্যালয় অভিমুখে গিয়ে স্মারকলিপি পেশ করবে, ফাইন। কিন্তু দেখা গেল হঠাৎ করে কর্মসূচিটা ইন্টারকন্টিনেন্টালের ক্রসিংয়ে এসে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা করলো। তখনই কিন্তু অল্টারকেশনটা শুরু হয়, তাদেরকে থামানোর চেষ্টা করা আচ্ছা, হয়। তাহলে এখন তার আগে সেখান থেকে যদি স্মারকলিপি আমরা- দেওয়ার জন্য জি, থানা তাদেরকে- হেফাজতে কেন তাদের পুলিশের- আমি বলি, জি। একটু বলি, শুনেন, ওইটার সঙ্গে না এটাকে মিলাবেন না। ওইটার বিষয়ে আমি বলছি, অসুবিধা নেই কোনো। ধরুন আপনি যেটা বলছেন যে তাকে কি জানি আপনি একটা 30 ওয়ার্ড ইউজ সেকেন্ড। করেছেন যে তৌহিদি জনতা খুবই জি। সানন্দে তাকে গ্রহণ করেছে মালা দিয়ে। আমি তো দেখেছি ঘেন্না শুধু।
আপনি বলছেন কি অধিকাংশ আপনি আমি আমরা এখন কেউ তো এটাকে সমর্থন করি নাই। সমর্থন করি না। বেশিরভাগ মানুষ এটা নিয়ে ব্যাপকভাবে সমালোচনা করেছে। সুতরাং ওই মালা আসলে কোনো আনন্দের মালা মানুষের কাছে ছিল না, সম্মানের ছিল না, ওটা ঘেন্নার ছিল। সে বিষয়ে এই সমস্ত বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ নাই। ভাই যেটা বলতে গিয়ে বলছিলেন না যে বলতে বলতে শব্দগুলিকে আওয়ামী লীগ নষ্ট করে ফেলেছে, জিরো টলারেন্স, এগুলি নিয়ে সরকার কোনোভাবেই বসে নেই। আপনি দেখুন অনেকগুলি উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে। তবু যদি আরো সময় থাকলে নিশ্চয়ই আমরা এই বিষয় নিয়ে কথা বলতে পারতাম যে সরকার বসে নেই নাকি সরকার বসে আছে, সেই বিষয় নিয়ে নিশ্চয়ই দ্বিমতের জায়গাও আছে আমাদের। কিন্তু আজকে আর আমাদের অনুষ্ঠানে একদমই সময় নেই। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছে। আগামীকাল রাত 11:30টায় আবারও কথা হবে নতুন কোনো বিষয়।